ডক্টর শামসুল আলম, এই যে মানে আমরা বারবারই বলি যে ২.৫ লক্ষ প্রায় ২,৪৩,০০০ কোটি টাকার যে ঘাটতি, এটা ঘাটতির উৎস মানে বিভিন্ন থেকে অভ্যন্তরীণ উৎস, ফরেন উৎস। এখন যদি এইভাবে এটা আপনি মনে করেন কিনা যে সরকার বড় করে গ্রোথ কিনতে চাইছে, মানে এত টাকা থেকে বড় করবে এবং কিভাবে এই গ্রোথটা এনশিওর করবে, সেই প্রশ্ন কিন্তু বারবার চলে আসে। আমার বিষয়টি হচ্ছে যে একসময় শুনতাম ছোটবেলায় যে ঋণ করে ঘি খাওয়া যায়, এটা নাকি অনেক প্রবাদ বাক্যও আছে। সেই ঋণ করে ঘি খাওয়ার কালচারটা বাজেটে ধারাবাহিকভাবে হয়ে এসছে। সরকারকে সেই সংস্কৃতিটাকে সরকারকে পেয়ে বসেছে। খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা এবং বিনিয়োগ নিরাপত্তা সমানভাবে কাজ না করলে কোনো লক্ষ্যই, সরকার যে কল্যাণ রাষ্ট্র তৈরি করতে চায়, বাজেট বলার আগে বলা হয়েছে সেটা যদি বলেন আপনি, তাহলে তো এটার সঙ্গে শিক্ষা নিরাপত্তা, পরে আসছে, স্বাস্থ্য নিরাপত্তাও চলে আসে। এই কটা জিনিস আসলে অটোমেটিক্যালি ওগুলো চলে আসবে, ওগুলো চলে আসবে। তা আপনি বিনিয়োগ নিরাপত্তার বিষয়টি খানিকটা আলোচনায় এসছে। বিনিয়োগের ব্যাপারে যেটা প্রাইভেট ব্যাংক যেটা করতে সাহস পাচ্ছে না, পাবে না যদি সরকার বাধ্য না করে, আমি মেনে নিচ্ছি। কিন্তু সরকারি ব্যাংকে যারা সব চেয়ারম্যান হয়ে আছে, বেসরকারি ব্যাংকেও, তারা সরকারকে সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে। এক নাম্বার, তারা যদি আজকে হিসাব চায় যে সরকারকে, বা সরকার মানে তো সরকার না, সরকার মানে বাংলাদেশ ব্যাংক, সরকার মানে হচ্ছে একেবারে তলার একজন ব্যবসায়ীও, সে কর কাঠামির সঙ্গে জড়িত, সুতরাং তাকেও কর আনুগত্য দেখাতে হয়। সবাই সরকারের একটা অংশ, তাদের সবারই সক্ষমতা মিলিয়েই হচ্ছে আপনার রাষ্ট্রের বা সরকারের সক্ষমতা। সেই দিক দিয়ে যদি আপনি আসেন, কর কাঠামোর এই যে প্রোগ্রেসিভনেসটা তৈরি করার ব্যাপারটি, সেটাই যে এনবিআর এর উপরে দাঁড়ায় বা এর সঙ্গে সংশ্লিষ্ট যারা, তাদের সক্ষমতার প্রশ্নটি প্রশ্নবিদ্ধ, এবং তাদের সক্ষমতা উন্নয়নের বিষয়টি যদি আপনি মাথায় না রাখেন এবং বাজেটের রিফ্লেকশন যদি না আসে, এবং সেই জিনিসগুলো যদি আমরা যদি কখনো অ্যাড্রেস করতে যদি বিভ্রান্ত হই, তাহলে আমাদের 2 বছরের সময়টা 2 যুগ কেটে গেলেও হবে না। স্বাধীনতার পরে যেমন 50 বছর চলে গেছে, কিছু হয়নি। ব্যয়টা যে হচ্ছে, সেই ব্যয়ের জবাবদিহিতা নিয়ে কি বাজেটে আলোচনা হয়? কোনো একটা পয়সা যে এই খাতে এত টাকা খরচ করেছে, এইখানে মেয়াদ প্রকল্পের বাড়িয়ে, ডেভেলপমেন্ট প্রকল্পের মেয়াদ বাড়িয়ে এত টাকা ব্যয় বৃদ্ধি করেছে, রাজস্ব খাতের পদ বাড়িয়ে এত টাকা ব্যয় বাড়িয়ে নিয়ে আসছে, এবং রাজস্বের খাতের ব্যয়ের যে প্রবৃদ্ধি, এটা অস্বাভাবিক। এবং শিক্ষা খাতে 5% বাড়িয়েছে। বারবার কি ভেবেছে যে শিক্ষা খাতে 15 বছরের যত বিল্ডিং হয়ে গেছে, যত লোক নিয়োগ করা হয়েছে, অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের ক্লাস দেওয়ার মতো শিক্ষক ক্লাস নেই, তারা বসে বেতন নেয়। এই সমস্ত জায়গাগুলোতে যে ব্যয় করে নিয়ে আসছে, সেই ব্যয়ের জবাবদিহিতা কি শিক্ষা মন্ত্রণালয় বা ইউনিভার্সিটি অথরিটির কাছে কি চাওয়া হয়েছে? এবং পুরা যে ছাত্রদেরকে যে এডুকেশন দেওয়া হয়, তার 70% দেওয়া হয় হচ্ছে আপনার কলেজে, আর 20% দেওয়া হয় প্রাইভেট ইউনিভার্সিটিতে, আর 10% দেওয়া হয় পাবলিক ইউনিভার্সিটিতে। এখন এই সমস্ত জায়গাতে বাজেট অ্যাড করেন, পাবলিক সেক্টরে আপনার গভর্নমেন্ট কলেজের কোনো বিনিয়োগই নেই বলা যায় তুলনায়। তাহলে এই যে অসম বিনিয়োগ শিক্ষা খাতে তৈরি করে যেসব গ্রাজুয়েট তৈরি করা হচ্ছে, তারা কী ধরনের সম্পদে রূপান্তরিত হচ্ছে? ট্রিলিয়ন বিলিয়ন ডলারের কথা বলছিলেন না, ট্রিলিয়ন ডলার আয়। আমার মানুষ সম্পদ, একটা মানুষ যদি $1 করে আয় করে, অতিরিক্ত আয় করে, তাহলেও 18 কোটি ডলার আয় হয়ে যায়। মাসে $1 করে আয় করলে সেটাকে 12 দিয়ে গুণ করেন, দিনে $1 করে আয় করে এটা গুণ করেন অ্যাভারেজ। এটা কি কঠিন কাজ? কোনো কঠিন কাজ। তাহলে এই যে সম্পদ, 18 কোটি মানুষের যে সম্পদ, সেই সম্পদকে প্রকৃত অর্থে ট্রিলিয়ন ডলার সম্পদে সেবা এবং পণ্যে রূপান্তরিত করার কোনো কৌশলপত্র, কর্মবিনিয়োগ সংস্থা যেগুলো আছে, যেগুলো সব দোকানপাট খুলে রেখেছে এক একটা নামে, ওখানে লোকজন বসায় বেতন দেওয়া হচ্ছে। কতগুলো প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে, আপনার স্কিল ডেভেলপমেন্ট অথরিটি আছে, এদের কি ফাংশন, এদেরকে পয়সা দেওয়া হচ্ছে, কি কাজে ব্যবহার করা হচ্ছে, কতগুলো গবেষণা প্রতিষ্ঠান আছে, এই সমস্ত টাকা থেকে রাজস্ব খাত, ডেভেলপমেন্ট খাত থেকে টাকা দেওয়া হচ্ছে, এর জবাবদিহিতা কে করবে?